শার্লক হোমস বিশ্ব গোয়েন্দা সাহিত্যে এমন একটি নাম যার গল্প তথা কেসের ভক্ত নয় এমন মানুষ খুব কমই আছে। স্যার আর্থার কনান ডয়েল রচিত শার্লক হোমস ও তার বন্ধু ডক্টর ওয়াটসনের এমন নানান রোমাঞ্চকর গল্প এবার থেকে আপনারা শুনতে পাবেন মৌলিক মিডিয়াতে। আজকের গল্প দি অ্যাডভেঞ্চার অফ চার্লস অগাস্টাস মিলভার্টন। গল্পটি প্রথম প্রকাশিত হয় 1904 সালের 26শে মার্চ ইউনাইটেড স্টেটসের কোলিয়ার্স পত্রিকায় এবং তারপর ওই সালেরই এপ্রিল মাসে তা প্রকাশিত হয় ইউনাইটেড কিংডমের স্ট্র্যান্ড ম্যাগাজিনে। তবে চলুন শুরু করা যাক আজকের গল্প। শুরু হচ্ছে স্যার আর্থার কনান ডয়েল রচিত দি রিটার্ন অফ শার্লক হোমস থেকে শার্লক হোমস অ্যান্ড দি অ্যাডভেঞ্চার অফ চার্লস অগাস্টাস মিলভার্টন। প্রতিদিনের অভ্যাস মতোই উদ্দেশ্যহীনভাবে সান্ধ্য ভ্রমণে বেরিয়েছিলাম আমি আর হোমস। কুয়াশা ঘন হাড় কাঁপানো শীতের সন্ধ্যা। 6টা নাগাদ ঘরে ফিরে হোমস বাতিটা জ্বালাতেই আলোটা গিয়ে পড়ল টেবিলের উপর রাখা একটি ভিজিটিং কার্ডের ওপর। একবার মাত্র চোখ বুলিয়ে নিয়ে কার্ডটাকে সে পরম এক ঘৃণাভরা কণ্ঠে বিরক্তিকর স্বর প্রকাশ করে ফেলে দিল মেঝের উপর। কার্ডটা তুলে নিয়ে দেখলাম তাতে লেখা রয়েছে চার্লস অগাস্টাস মিলভার্টন, অ্যাপেলডো টাওয়ার্স, হ্যামস্টেড, এজেন্ট। শার্লক, লোকটা কে হে? জিজ্ঞেস করি আমি। দ্য ওয়ার্স্ট ম্যান ইন লন্ডন। আগুনের সামনে বসে পড়ে পা দুটো ছড়িয়ে দিয়ে জবাব দিল হোমস। কার্ডের পিছনে কিছু লেখা আছে নাকি? উল্টে ধরে পড়লাম। হ্যাঁ, সন্ধে 6টায় আসছি, CAM। চিড়িয়াখানায় সাপের খাঁচার সামনে দাঁড়িয়ে কিলবিলে হড়হড়ে পিচ্ছিল ক্লেদাক্ত প্রাণীগুলোর কালো মৃত্যুর মতন চকচকে চোখ আর কুটিল চ্যাপটা মুখের দিকে তাকালে তোমার গাটা শিটশিট করে না ওয়াটসন? আপাদ মস্তক রিডি করে ওঠে না অপরিসীম ঘৃণায়? সারা জীবনে 50 জন খুনির সঙ্গে বুদ্ধির পাঞ্জা লড়েছি আমি, কিন্তু ওদের মধ্যে সব থেকে বদ লোকটার নাম শুনলেও আমার এতটা ঘৃণা আর বিদ্বেষ জাগে না যতটা হয় এই লোকটার নাম শুনলে। ওর ছায়া মারাবার প্রবৃত্তিও আমার নেই, তবুও ব্যবসার খাতিরে ওর সঙ্গে সাক্ষাৎ না করে আমার উপায় নেই। কেননা সত্যি বলতে কি, আমার আমন্ত্রণ রাখতেই সে আজকে এখানে আসছে। হ্যাঁ, কিন্তু লোকটাকে তা তো বললে না। বলছি ওয়াটসন, বলছি। দুনিয়ার যত ব্ল্যাকমেইলারদের নাম শুনেছি তাদের সম্রাট বলা যায় চার্লস অগাস্টাস মিলভার্টনকে। যে পুরুষ এবং যে নারীর গূঢ় খবর আর সামাজিক মান সম্মান মিলভার্টনের হাতের মুঠোয় এসে পড়ে, প্লিজ গড সেভ দেম। ঠোঁটের কোণে অম্লান হাসি ফুটিয়ে তুলে অথচ মার্বেল পাথরের মতো কঠিন হৃদয় নিয়ে শোষণ শুরু হয় যতক্ষণ না শুধু ছিবড়েটুকু অবশিষ্ট থাকে। লোকটার প্রতিভা আছে এবং শোষণ বিদ্যায় তার একটা পাণ্ডিত্য থাকার ফলে এ জাতীয় যে কোনো অন্য ব্যবসায় সে প্রথিতযশা হতে পারত। ওর পদ্ধতি এই রকম, সুকৌশলে সে সবাইকে জানিয়ে দেয় বিত্ত বা খ্যাতির জীবনে যারা সুপ্রতিষ্ঠিত তাঁদের জীবনের গূঢ় তথ্য লেখা কোনো চিঠি অতি উচ্চ মূল্যে সে কিনতে প্রস্তুত। খাস কামরার বিশ্বাসঘাতক চাকর বা ঝিরাই শুধু এ ধরনের চিঠি তার কাছে পাঠায় না। স্নেহ ভালোবাসার আস্থা অর্জন করে মেয়েদের ঘনিষ্ঠ হয়ে উঠেছে এমন ভদ্র বদমাশরাও অর্থের লোভে ভরিয়ে তোলে মিলভার্টনের চিঠির ঝাঁপি। এদিক থেকে মোটেই সে ব্যয়কুণ্ঠ নয়। আমি জানি 2 লাইনে লেখা একটা চিরকুটের জন্য একজন পেয়াদাকে সে 700 পাউন্ড দাম দিয়েছিল, আর তার ফলে ধ্বংস হয়ে গিয়েছিল একটা সম্ভ্রান্ত পরিবার। বাজারে এহেন খবর নেই যা মিলভার্টনের কাছে যায় না। তুচ্ছাতি তুচ্ছ খবরও এসে জমা পড়ে তার দপ্তরের খাতায়। তাই এই শহরের শত শত লোক তার নাম শুনলেও ফ্যাকাশে হয়ে যায়। কবে, কোথায়, কিভাবে যে তার মরণ টিপুনি শুরু হবে তা কেউ জানে না। কেননা দিন এনে দিন খাওয়ার মতো অবস্থা তার নয়। অর্থের যেমন তার কোনো অভাবই নেই, তেমনি অভাব নেই কূটবুদ্ধিরও। ঝোপ বুঝে কোপ মারার জন্য হাতের তাস হাতেই রেখে
বছরের পর বছর সে শান্তশিষ্ট হয়ে বসে থাকে। তারপর যখন বোঝে চড়া বাজি জেতার সময় এসে গেছে, তখন ছাড়ে তার হাতের তাস। তোমাকে তো বললামই, লন্ডনের জঘন্যতম লোক হলো এই মেলভার্টন। সাধারণ দুর্বৃত্তের সঙ্গে এর কোনো তুলনাই হয় না। কেন জানো? রক্ত গরম হয়ে গেলে মারপিট, খুন জখম করা এক জিনিস, আর ধীরে সুস্থে হিসেব মতন অবসর সময় মানুষের দিবানিশার শান্তি কেড়ে নিয়ে তার স্নায়ুমণ্ডলে বিপর্যয় ডেকে এনে পরিপুষ্ট টাকার থলিকে আরও পুষ্ট করার প্রচেষ্টা আর এক জঘন্য জিনিস। বন্ধুবরকে এরকম তীব্র আবেগে থরথর ভাষায় কথা বলতে আমি খুব অল্পই দেখেছি। বললাম, কিন্তু আইনের আওতায় কি সে পড়ে না? হ্যাঁ, সার্টেনলি পড়ে, কিন্তু কার্যক্ষেত্রে তার কোনো মূল্যই নেই। ধরো একজন মহিলার সর্বনাশ আসন্ন, সে সময় মিলভার্টনকে কয়েক মাসের জন্য শ্রীঘরে পাঠিয়ে তার কোনো লাভ তো হচ্ছেই না, বরং মিলভার্টন জেলে যাওয়ার সঙ্গে সঙ্গে তাঁরও সর্বনাশ হচ্ছে সম্পূর্ণ। এই জন্যেই তার শিকাররা পাল্টা ঘা দিতে সাহস পায় না। নির্দোষ লোককে দহন করার চেষ্টা করলে অবশ্য ফলাফল অন্যরকমই হতো, কিন্তু এদিক দিয়ে পাকা শয়তানের মতো ক্ষুরধার বুদ্ধি তার। না হেনা ওয়াটসন, ওর সঙ্গে লড়তে গেলে অন্য পন্থা ভাবতে হবে আমাদের। বাট শার্লক, তুমি এমন লোককে এখানে ডেকে পাঠিয়েছো কেন? কারণ একজন স্বনামধন্য মহিলা মক্কেল তাঁর কেস দিয়েছেন আমার হাতে। কেসটা শুনলে সত্যি করুণা হয় ওয়াটসন। গত মরশুমে প্রথম আবির্ভাবেই সেরা সুন্দরী হিসেবে যিনি নাম করেছেন, ইনি সেই লেডি ইভা ব্র্যাকওয়েল। দিন 15 মধ্যেই আর্ল অফ ডোভারকোটের সঙ্গে তাঁর বিয়ে। ভদ্রমহিলার অবিবেচকের মতন লেখা একটি চিঠি এসে পড়েছে ওই পিশাচটার খপ্পরে। অবিবেচক ছাড়া আর কি বলবো ওয়াটসন। চিঠিগুলো লেখা হয়েছিল গ্রামাঞ্চলের এক বিত্তহীন সম্ভ্রান্ত যুবককে। বিয়ে ভেঙে দেওয়ার পক্ষে চিঠিগুলোই যথেষ্ট। মোটা টাকা না পেলে মিলভার্টন ওগুলো পাঠিয়ে দেবে আর্লের কাছে। আমার উপরে ভার পড়েছে তার সঙ্গে দেখা করে যতদূর সম্ভব ভালো শর্তের ভিত্তিতে বিষয়টার ফয়সালা করার। ঠিক সেই মুহূর্তেই খটখট শব্দের সঙ্গে ঘর আওয়াজ শুনলাম নিচের রাস্তার উপর। তাকিয়ে দেখি জমকালো একটা জুড়ি গাড়ি দাঁড়িয়ে আছে নিচে। জোরালো বাতি দুটোর আলো ঠিকরে পড়ছিল ঘোড়া দুটোর অপূর্ব সুন্দর গাঢ় লালচে বাদামি রঙের পালিশ করা কাঁধের উপর থেকে। একজন পেয়াদা দরজা খুলে ধরলে এবং খর্বকায় হৃষ্টপুষ্ট এক পুরুষ নেমে এলো নিচে। লোকটার গায়ে রাশিয়ান অ্যাস্ট্রাখান অঞ্চলের লোমুস চামড়ার ওভারকোট। 1 মিনিট পরেই সে ঢুকল। চার্লস অগাস্টাস মিলভার্টনের বয়স 50 হবে। ধীমান পুরুষের মতো মস্ত বড় সুগঠিত মাথা, গোলগাল মাংসল মুখ, ঠোঁটের কোণে যেন ফ্রেমে বাঁধানো অষ্টপ্রহরের হিমশীতল হাসি, আর চওড়া সোনার চশমার পিছনে একজোড়া তীক্ষ্ণ ধূসর চোখের উজ্জ্বল দীপ্তি। লোকটার হাবভাবে মিস্টার পিকুইক সুলভ হিতৈষণার ছাপ পাওয়া যায়, কিন্তু এমন ছদ্মবেশেও সামান্য ত্রুটি থেকে গেছে। ফ্রেমে আটা নকল হাসি আর অশান্ত অন্তর্ভেদী চোখের সুকঠিন ঝিকিমিকির জন্য কণ্ঠস্বর মুখের মতোই মসৃণ আর পরিচ্ছন্ন। ঘরে ঢুকেই হৃষ্টপুষ্ট হাত বাড়িয়ে দুঃখ প্রকাশ করে এগিয়ে এলো সে। হাতটাকে সম্পূর্ণ উপেক্ষা করে গ্রানাইট কঠিন মুখে হোমস তাকালো তার দিকে। ছড়িয়ে পড়ল মিলভার্টনের হাসি। হাল ছেড়ে দেওয়ার ভঙ্গিমায় 2 কাঁধ ঝাঁকিয়ে ওভারকোটটা খুলে ফেলে সে। তারপর পরম যত্নে ভাঁজ করে চেয়ারের পেছনে রেখে আসন গ্রহণ করে। এই ভদ্রলোকের সামনে কথাবার্তা বলা যাবে তো? আমার দিকে ইঙ্গিত করে কথাগুলো বলতে বলতে চেয়ারে বসে সে। ইনি ডক্টর ওয়াটসন, মাই ফ্রেন্ড অ্যান্ড মাই পার্টনার। বেশ মিস্টার হোমস, আপনার মক্কেলের স্বার্থের দিকে লক্ষ্য রেখেই বললাম এই কথা। একটু দুরূহ সমস্যা সম্পর্কে আলোচনা। ডক্টর ওয়াটসন এই সম্পর্কে আগেই সব শুনেছেন। তাহলে সরাসরি কাজের কথাই হোক। আপনি বলছেন লেডি ইভার তরফে আলোচনা করবেন আপনি। আমার শর্ত মেনে নেওয়ার অধিকারও নিশ্চয়ই তিনি আপনাকে দিয়েছেন। আপনার শর্ত কি সেটাই বলুন না। 7,000 পাউন্ড। ও রাইট। আর যদি তা না দেওয়া হয়? মাই ডিয়ার স্যার, আপনার পক্ষে সেই আলোচনায় বড়ই বেদনাদায়ক।
কিন্তু 14 তারিখে টাকা না দিলে 18 তারিখে যে বিয়ে হবে না, এই বিষয়ে নিশ্চিত থাকতে পারেন। লোকটার অসহ্য হাসি আগের চাইতেও যেন গম গম করে ওঠে। ক্ষণকাল চিন্তা করে হোমস, তারপর সে বলে যে এমন অসম্ভব শর্ত তিনি আরোপ করছেন যা মেনে নেওয়া যায় না। চিঠিগুলোর বিষয়বস্তু সম্বন্ধে হোমসও ওয়াকিবহল। তার পরামর্শ অনুসারে কাজ করতে দ্বিধা করবেন না লেডি ইভা। কাজেই সে তাকে বলবে ভবিষ্যৎ স্বামীর কাছে অকপটে সব কথা খুলে বলে তার দাক্ষিণ্যের উপর নির্ভর করতে। কিন্তু হোমসের এই কথা শুনে নিঃশব্দে হেসে উঠল মিলভার্টন। আপনি দেখছি আর্লকে একেবারেই চেনেন না। হোমসের মুখে পরাজয়ের চিহ্ন দেখে পরিষ্কার বুঝলাম আর্লকে চিনতে তারও বাকি নেই। সে শুধোয়, চিঠিগুলোয় এমন কি ক্ষতিকর কথা আছে? মিলভার্টন জবাব দেয়, বেজায় জন্মনে চিঠিগুলো, প্রাণরসে ভরপুর। আপনি যদি মনে করেন এই পত্রগুচ্ছ আর্লের হাতে সমর্পণ করলেই আপনার মক্কেলের স্বার্থ রক্ষা পাবে, তখন না হয় তাই করা যাবে, এবং সেক্ষেত্রে এই সামান্য লিপিকা কটা ফিরিয়ে নেবার জন্য এতগুলো টাকা জলে দেওয়াও আপনার পক্ষে বোকামো। বলে দাঁড়িয়ে উঠে ভেড়ার চামড়ার লোমশ কোটে হাত দিল সে। রাগে অপমানে ছাইয়ের মতন পাংশু হয়ে ওঠে হোমসের মুখ। ওয়েট আ লিটল, ইউ গো টু ফাস্ট। এরকম ধরনের গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে কোনো রকম কেলেঙ্কারি যাতে না ছড়ায় সে বন্দোবস্ত যেভাবেই হোক আজ আমাদের করতে হবে। আবার আসন গ্রহণ করে মিলভার্টন, বলে, আমি জানতাম এদিকটাও ভাববেন আপনি। লেডি ইভা খুব একটা ধনবতী নন। 2000 পাউন্ড দেওয়া মানেই তাঁর স্বল্প বিত্তের প্রায় সবটুকুই দিয়ে দেওয়া। আপনার দাবি মতন 7000 পাউন্ড দেওয়ার ক্ষমতা তাঁর একেবারেই নেই। কাজেই আমার অনুরোধ, আপনি অত চড়া দাম না হেঁকে এই 2000 এই চিঠিগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করুন। ট্রাস্ট মি, 2000-এর বেশি একটা কপরদক দেওয়ার ক্ষমতাও লেডি ইভার নেই। আর একটু ছড়িয়ে পড়ে মিলভার্টনের হাসি। দু চোখে তার ঝিকমিক করে ওঠে কৌতূহলের আলো। লেডি ইভার আর্থিক অবস্থা সম্বন্ধে যা বললেন তা আমার অজানা নয়। তবে কি জানেন, একটা বিষয় আপনি স্বীকার করবেন যে যে কোনো মহিলার জীবনে তার বিয়ের লগ্নটি হলো সর্বোত্তম ক্ষণ। এ সময় তার প্রতিটি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তার জন্য কিছু না কিছু করার আগ্রহ রাখে। মামুলি উপহার দেওয়াটা অনেকেরই মনোপুত হয় না। তাই বলছিলাম, লন্ডনের সেরা সমাধান এবং মাখন ভরা ডিশ উপহার দিয়ে যতটা আনন্দ পাওয়া যাবে তার চাইতেও বহু গুণ তৃপ্তি পাওয়া যাবে সামান্য ওই পত্রগুচ্ছটি দিলে। What I say is true. The money cannot be found. ভদ্রমহিলার ভবিষ্যৎ নষ্ট করে আপনার যখন কোনো লাভই হবে না, তখন যা পাওয়া যাচ্ছে তাই নেওয়া আপনার পক্ষে বুদ্ধিমানের কাজ হবে। ভুল করলেন মিস্টার হোমস, ভুল করলেন। হাটে হাঁড়ি ভেঙে দিলে আমার লাভ বই লোকসান হবে না। এক্ষেত্রে লাভটা অবশ্যই হবে পরোক্ষভাবে, এবং তা নিতান্তই সামান্য নয়। বর্তমানে 8-10টা এই ধরনের কেস হাতে রেখে পাকাচ্ছি, শুধু সুযোগ বুঝে কোপ মারার জন্য। একগুয়েমির কি কঠোর শাস্তি লেডি ইভাকে আমি দিয়েছি, এ খবর তাদের মধ্যে একবার ছড়িয়ে দিতে পারলেই আমার কাজ অনেকটাই সহজ হয়ে আসবে মিস্টার হোমস। এর নজির যে একবার শুনবে, বেয়াড়াপনা করার কল্পনাও মনে স্থান দিতে পারবে না। আমার পয়েন্টটা বুঝেছেন তো? পকেট থেকে একটা নোটবুক বার করে দেখতে দেখতে বলল মিলভার্টন। বিদ্যুতের মতো চেয়ার থেকে ছিটকে গেল হোমস। Get behind him, Watson. Don't let him out. এবার মশাই, দেখান তো আপনার ওই নোট বইটিতে আর কি কি আছে। ইঁদুরের মতন ক্ষিপ্র গতিতে ঘরের ধারে পিছলে গিয়ে দেওয়ালে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে গেছিল মিলভার্টন। মিস্টার হোমস, মিস্টার হোমস বলতে বলতে কোটের সামনের দিকটা আমাদের দিকে ফেরাতেই চোখে পড়ল ভেতরের পকেট থেকে ঠেলে বেরিয়ে আসা একটা বড় রিভলভারের মুখ। আমিও আশা করেছিলাম এরকম ধরনের মৌলিক একটা কিছু না করে ছাড়বেন না আপনি। এরকম কাণ্ড প্রায় তো হয়, কিন্তু করে কিছু লাভ হয় কি? আরে মশাই, আপনার বোঝা উচিত ছিল সশস্ত্র না হয়ে কোথাও যাই না আমি, এবং দরকার হলে গুলি চালাতেও মোটেও দ্বিধা করব না।
আইনের সমর্থন যে আমি পাবো তা আপনি জানেন, আমিও জানি। তাছাড়া চিঠি সমেত নোট বই এখানে আনবো এরকম ভ্রান্ত ধারণা আপনার কি করে হলো বুঝছি না। এরকম নিরেট মূর্খের মতো কাজ আমি কখনো করি না। যাই হোক, এবার তো আমায় যেতে হবে জেন্টলম্যান। আজ রাতেই আরও দু একটা ছোটোখাটো অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। হ্যামস্টারডে ফিরে যেতেও অনেকটা সময় লাগবে। এক পা এগিয়ে এসে কোটটা তুলে নিল মিলবাটন। তারপর রিভলভারের ওপর হাত রেখে এগিয়ে গেল দরজার দিকে। আমি একটা চেয়ার তুললাম, কিন্তু হোমস মাথা নাড়তে রেখে দিলাম যথাস্থানে। বাতাসে মাথা ঠুকে মৃদু হাসল মিলবাটন। দুই চোখ নেচে উঠল কৌতুকে। আর তারপরেই সে বিদায় নিল। কয়েক মুহূর্ত পরেই দরাম করে গাড়ির দরজা বন্ধ হওয়ার শব্দ শুনলাম এবং পরক্ষণে গড়গড় শব্দে দূর হতে আরো দূরে উধাও হয়ে গেল তার জুড়ি গাড়ি। ট্রাউজারের পকেটে দু হাত ঢুকিয়ে বুকের ওপর চিবুক ঠেকিয়ে অপলক চোখে জ্বলন্ত অঙ্গারের পানে তাকিয়ে অনড় দেহে বসে রইল আমার বন্ধুবর হোমস। পুরো আধ ঘন্টা কেটে গেল। নীরব নিশ্চল হয়ে ডুব দিয়ে রইল চিন্তার অতলে। তারপরেই যেন উপায় স্থির হয়ে গেছে এমনইভাবে তরাক করে লাফিয়ে উঠে সে গেল শোয়ার ঘরে। একটু পরেই ছোকরা বয়সের এক লম্পট মজুর সেজে শলক বেরোলো ঘর থেকে। তার মুখে থাকা ছাগলদারি নেড়ে বাতির শিখায় মাটির পাইপটা ধরিয়ে নিয়ে নেমে গেল রাস্তায়। যাবার আগে আমাকে বলে গেল, ওয়াটসন, আমার ফিরতে দেরি হবে। লন্ডনের রাতের অন্ধকারে মিলিয়ে গেল তার কৃষ্ণমূর্তি। বুঝলাম চার্লস অগাস্টাস মিলবাটনের বিরুদ্ধে শুরু হলো তার অভিযান। কিন্তু তখন আমি ঘুণাক্ষরেও কল্পনা করতে পারিনি অভিযানের শেষে এমন বিচিত্র অভিজ্ঞতা লাভ করতে হবে আমাদের। বেশ কয়েকদিন ধরে এই বেশেই আসা যাওয়া করল হোমস। সে হ্যামস্টেডে যায় এবং সেখানে তার সময়টা ভালোই কাটছে। এছাড়া আর কোনো মন্তব্য তার মুখ থেকে শুনতাম না। কাজেই কি যে ও করছে তাও জানতাম না। তারপর একদিন এক দুরন্ত ঝড়ের রাতে বাড়িতে ফিরে এলো হোমস। হাহাকার শব্দে দরজা জানলায় মাথা খুঁড়ে যাচ্ছিল দুরন্ত হাওয়া। এই তার শেষ অভিযান। ছদ্মবেশ খুশিয়ে আগুনের ধারে পা ছড়িয়ে বসে অভ্যাস মতন আপন মনে নিঃশব্দে প্রাণ খুলে হাসতে লাগলো আমার বন্ধুবর। ওয়াটসন, আমি যদি বলি আমি বিয়ে করতে চলেছি তাহলে নিশ্চয়ই তা বিশ্বাস করবে না। কি? নিশ্চয়ই না। শুনে চমকে যাবে ওয়াটসন, আমার বিয়ের সম্বন্ধ ঠিক হয়ে গেছে। ও তাই নাকি? ওয়েল দেন মাই ডিয়ার হোমস, কংগ্রাচুলেশনস। মেলভারটনের বাড়ির ঝিয়ের সঙ্গে। হোয়াট? কি বলছো হোমস? আরে ভাই, আমার খবরের দরকার হয়ে পড়েছিল। কিন্তু সেজন্য তো অনেক দূর গড়িয়েছো দেখছি। এছাড়া আর কোনো উপায় ছিল না ওয়াটসন। আমার নাম এসকট। জলের পাইপ, সিস্টার্ন ইত্যাদি বসানো এবং মেরামত করাই আমার ব্যবসা এবং তা দিন দিন ফুলে ফেঁপে উঠছে। প্রতি সন্ধ্যায় মেয়েটির সঙ্গে আমি হাওয়া খেয়েছি এবং কথা বলেছি এন্তার। কিন্তু কি মুশকিল, সেসব কথা তো বলাও যায় না। যাকে আমার যা যা দরকার সবই পেয়ে গেছি। আমার হাতে তালুর সঙ্গে আমার যতখানি পরিচয়, ঠিক ততখানি জেনে গেছি মেলভারটনের বাড়ির খুঁটিনাটি। কিন্তু হোমস, সেই মেয়েটা? দুই কাজ ঝাঁকিয়ে হোমস বললে, মাই ডিয়ার ওয়াটসন, অত ভাবতে গেলে কি করে চলবে? অবস্থা বুঝে ব্যবস্থা। বাজি যেরকম থাকবে হাতের তাসও সেরকমই ফেলতে হবে, তাই নয় কি? ও হ্যাঁ, ভালো কথা, আরও একটা আনন্দের খবর আছে। অভিসার পর্ব করতে গিয়ে আমার এক প্রচণ্ড প্রতিদ্বন্দ্বী জুটিয়ে ফেলেছি। পিছন থেকে আমাকে পেলেই লোকটা নির্ঘাত গলা কেটে ফেলবে। What a splendid night it was. বাবা, আজকের আবহাওয়া তোমার ভালো লাগছে? ওয়াটসন, it suits my purpose. ওয়াটসন, আজ রাতে মেলভারটনের বাড়িতে শীত দিতে চাই আমি। হোমস আর আমি সান্ধ্য পোশাক পরলাম। দেখলে মনে হবে যেন থিয়েটার দেখা শেষ করে ঘরে ফিরছেন দুই ভদ্রলোক। অক্সফোর্ড স্ট্রিটে ভাড়াটে ঘোড়ার গাড়ি নিয়ে হ্যামস্টেডের একটা ঠিকানায় এসে পৌঁছালাম। গাড়ির ভাড়া মিটিয়ে দিলাম এখানে। দারুণ ঠান্ডা পড়েছিল। কনকনে হাওয়ার ঝাপটায় মনে হচ্ছিল যেন বরফের ছুঁড়ি কেটে বসে যাচ্ছে মাংসের মধ্যে। ওভারকোটের বোতাম যতটা পারলাম এঁটে নিলাম। তারপর ঝোপঝাড়ের পাশ দিয়ে
এগিয়ে চললাম গন্তব্যস্থানের দিকে। হোমস বললে, আজকের কাজটা একটু বিশেষ রকমের দুরূহ। হিসেবি বা হুঁশিয়ারি না হলে সাফল্য অসম্ভব। মিলভারটনের পড়ার ঘরে একটা সিন্দুকের মধ্যে থাকে এই দলিল দস্তাবেজগুলো। পড়ার ঘরটা আবার তার শোবার ঘরের লাগোয়া একটা ঘর। কিন্তু আমাদের একটা সুবিধে আছে, কি জানো? নাদুস নুদুস খর্বকায় লোকেরা যখন টাকার কুমির হয়, তখন যে তাদের অসুস্থ অভ্যাসটি থাকে, মিলভারটনেরও তা আছে। অর্থাৎ বেজায় ঘুম কাতুরে লোকটা। আমার প্রেমিকা আগাথার কাছে শুনলাম যে চাকর মহলে সবাই নাকি এই নিয়ে হাসাহাসি করে। একবার ঘুমলে হলো, সে কুম্ভকর্ণের ঘুম ভাঙাবার ক্ষমতা নাকি কারণ নেই। মিলভারটনের কাজকর্ম দেখবার জন্য একান্ত অনুগত একজন সেক্রেটারি আছেন। সে ভদ্রলোকও সারাদিন পড়ার ঘর থেকে এক পাও নড়েন না। আমাদের নৈশ অভিযান সেই কারণে। এরপর লোকটার একটা বাঘা কুকুর আছে। সারা রাত বাগানে টহল দেওয়া তার কাজ। গত দুরাতে আগাথার সঙ্গে দেখা করার সময় সে চাবি দিয়ে রেখেছিল কুকুরটাকে, কাজেই নির্বিঘ্নে যেতে আসতে পেরেছি আমি। হিয়ার ইট ইজ, এই বাড়িটা, বাগানওয়ালা এই বড় বাড়িটা। ফটক দিয়ে ঢুকে পড়ো ওয়াটসন। এবার ডাইনে মোড় নিয়ে দাঁড়ানো যাক ওই লরেল ঝোপের মধ্যে। মুখোশগুলো এখানেই লাগিয়ে নেওয়া যাক, কি বলো? লক্ষ্য করেছ, কোনো জানলা দিয়েই আলোর এতটুকু রশ্মি দেখা যাচ্ছে না। স্প্লেন্ডিড প্ল্যান, যেমনটি আশা করা গেছিল ঠিক তেমনটাই হচ্ছে দেখছি, মাই ডিয়ার ফ্রেন্ড। কালো সিল্ক দিয়ে মুখ ঢাকার পর আমাদের দেখতে লাগলো দুটো অতি ভয়ঙ্কর নিশাচর প্রাণীর মতো। শিয়ালের মতো নিঃশব্দ পায়ে নিস্তব্ধ অন্ধকারাচ্ছন্ন ঝিমিয়ে পড়া বাড়ির দিকে এগিয়ে চললাম দুজনে। একদিকে দেখলাম টালির ছাউনি দেওয়া একটা বারান্দায় সারি সারি অনেকগুলো জানলা আর দুটো দরজা। ফিসফিস করে হোমস বলল, ওইটাই ওর শোবার ঘর। দরজা খুলতেই পড়ার ঘর। সব থেকে ভালো হতো এই দরজাটা খুলতে পারলে, কিন্তু দরজার ওদিকে শুধু ছিটকিনি নয়, তালাও লাগানো আছে। কাজেই এদিক দিয়ে ঢুকতে গেলে শব্দ টব্দ একটু বেশি হবে। এসো ঘুরে যাওয়া যাক। ওদিকে একটা কাচের তৈরি গাছপালা রাখার গ্রিন হাউস আছে, তার ভিতর দিয়ে বসার ঘরে যাওয়া যায়। কিন্তু সেখানেও তালা লাগানো। কাঁচের একটা গোল চাকতি কেটে ফেলে হাত গলিয়ে ভেতর থেকে চাবি ঘুরিয়ে দিল হোমস। পর মুহূর্তে ভেতরে এসে সে দরজা বন্ধ করে দিল এবং ঠিক তখন থেকেই আইনের চোখে গুরু অপরাধ করা শুরু হলো আমাদের। সংরক্ষণশালার ভারী উষ্ণ বাতাসে আর বিদেশ থেকে আনা রকমারি চারা গাছের দম আটকানো সৌরভে যেন নিঃশ্বাস বন্ধ হয়ে এলো আমাদের। অন্ধকারের মধ্যে আমার হাত চেপে ধরে দ্রুত এগিয়ে চলল হোমস। গাছগাছালির কিনারা দিয়ে যাওয়ার সময় পাতাগুলো ঘষতে লাগলো আমার মুখের ওপর। বহুদিনের সযত্ন অভ্যাসে অন্ধকারের মধ্য দিয়ে দেখবার আশ্চর্য ক্ষমতার অধিকারী হয়েছিল আমার বন্ধুবর হোমস। এক হাতে আমার হাত আঁকড়ে অপর হাতে একটা দরজা খুলল সে। মনে হলো যেন একটা মস্ত ঘরে ঢুকেছি এবং একটু আগেই কেউ সেখানে সিগার খেয়ে গেছে। আসবাবপত্রের মধ্য দিয়ে পথ করে নিয়ে এগিয়ে চলল হোমস, আর একটা দরজা খুলে আমাকে টেনে নিয়ে গেল ওদিকে। দরজা বন্ধ করে দেওয়ার পর আমি হাত বাড়াতেই দেওয়াল থেকে ঝোলানো কতগুলো কোটে আমার হাত লাগলো। বুঝলাম যাতায়াতের পথে অর্থাৎ প্যাসেজে এসে পড়েছি। প্যাসেজ পেরিয়ে এসে হোমস অতি সন্তর্পণে ডান দিকের একটা দরজা খুলে ধরলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বেগে একটা প্রাণী ধেলো আমাদের পানে, আর আমার হৃৎপিণ্ডটাও ডিগবাজি খেয়ে এসে ঠেকল গলার কাছে। কিন্তু পরক্ষণেই যখন বুঝলাম প্রাণীটা চতুষ্পদ এবং একটা নিরীহ বিড়াল, তখন ইচ্ছে হলো জোরে হেসে উঠি। এ ঘরে আগুন জ্বলছিল চুল্লিতে এবং সেখানেও মন্থর বাতাসে ভাসছিল তামাকের ঘন ধোঁয়া। পা টিপে টিপে ভেতরে ঢুকল হোমস। আমি ভেতরে এলে খুব আলতোভাবে বন্ধ করে দিল দরজাটা। এইটাই মিলভারটনের পড়ার ঘর। অপর প্রান্তে একটা পর্দা ঝুলতে দেখে বুঝতে কষ্ট হলো না যে শোবার ঘরের প্রবেশপথ সেটা। জোরালো আগুনের আলোয় আলোকিত হয়ে উঠেছিল সমস্ত ঘরটা। দরজার কাছে চকচক করছিল একটা ইলেকট্রিক সুইচ। আগুনের আলো থাকায় সুইচ টিপার আর দরকার হলো না। চুল্লির এক পাশে দেখলাম একটা ভারী পর্দা। বাড়ির ভেতরে ঢোকার আগে বাইরের দিকে ঠেলে বেরোনো যে জানলাটা দেখেছিলাম, এই পর্দা যে সেই জানলাকেই ঢেকে রেখেছে তা বুঝতে মোটেই কষ্ট হলো না আমার। চুল্লির আরেক দিকে ছিল একটা দরজা,
বাইরে থেকেই দেখেছি এ দরজা খুলে বারান্দায় পা দিতে হয়। ঘরের ঠিক কেন্দ্রে একটা ডেস্ক আর চকচকের লাল চামড়া মোড়া ঘুরন্ত চেয়ার। বিপরীত দিকে দেখলাম মস্ত বড় একটা বুককেস। ওপরে রয়েছে জ্ঞানের দেবী এনেথের মার্বেল পাথরের আবক্ষ প্রতিমূর্তি। কোণের দিকে বইয়ের আলমারি আর দেওয়ালের মাঝামাঝি দাঁড়িয়ে একটা লম্বা সবুজ রঙের সিন্দুক। আগুনের আলো ঠিকরে পড়ছিল তার পালিশ করা তামার হাতলের ওপর থেকে। আস্তে আস্তে এগিয়ে গিয়ে একবার দেখে নিল হোমস। তারপর পা টিপে টিপে শোবার ঘরের দরজার কাছে গিয়ে ঘাড় কাত করে কান খাড়া করে রইল কিছুক্ষণ। কোনো রকম সারা শব্দ পাওয়া গেল না ভেতর থেকে। ইতিমধ্যে আমি ভাবলাম বাইরের দিকে দরজা দিয়ে উধাও হওয়ার ব্যবস্থাটাও আগে থেকে সম্পূর্ণ করে রাখা বুদ্ধিমানের কাজ হবে। তাই দরজাটা পরীক্ষা করতে গেলাম আমি। কিন্তু গিয়ে তো অবাক, দরজায় তালাও নেই। বাইরে থেকে একটু ঠেলা মারলে খুলে যায়। হোমসের বাহু স্পর্শ করতেই সে মুখোশ পরা মুখ ফিরিয়ে তাকালো দরজার দিকে। তাকে চমকে উঠল। দেখলাম আমার মতো সেও আশ্চর্য হয়ে গেছে। আমার কানের কাছে তার মুখ এনে ফিসফিস করে বলে উঠল, কতিক সুবিধের বলে মনে হচ্ছে না। বুঝতে পারছি না কি ব্যাপার। চলে যাক, নষ্ট করার মতন সময় আর হাতে নেই। হোমস, হোমস, আমার কি কিছু করার আছে? সার্টেনলি ইয়েস ওয়াটসন। দরজার কাছে গিয়ে দাঁড়াও তুমি। কাউকে আসতে শুনলেই ভেতর থেকে ছিটকিনি এঁটে দিও। তখন যে পথে এসেছি সেই পথেই পালাবো আমরা। যদি উল্টো দিক থেকে কেউ আসে তাহলে কাজ শেষ হয়ে গেলে বারান্দার দরজা দিয়ে সরে পড়ব, আর না হলে এই পর্দাটার আড়ালে লুকোবো। বুঝতে পেরেছ? ঘাড় কাত করে জানালাম যে আমি বুঝেছি। তারপর দাঁড়ালাম দরজার সামনে। প্রথম একটু ভয় করছিল সত্যি, কিন্তু এখন সে ভয় কেটে গেছিল। বরং সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠেছিল এক অদ্ভুত তীব্র উল্লাসে। যতদিন আইনের রক্ষক ছিলাম কোনোদিন উপলব্ধি করতে পারিনি এ জাতীয় আনন্দ শিহরণ। সেটাতে সেই প্রথম আইনের ভক্ষক হওয়ার পর আস্বাদ পেলাম তার। অভিযানের মহান উদ্দেশ্য, প্রতিপক্ষের ক্রূর চরিত্র এবং এ কার্যে নিঃস্বার্থ আর এক রমণীর স্বার্থ রক্ষার জন্য বিরচিত এই টান টান জ্ঞানের সঙ্গে এসে মিশেছিল অ্যাডভেঞ্চার প্রিয় স্পোর্টসম্যান সুলভ এক তীব্র আগ্রহ। অপরাধ সচেতন হওয়া দূরে থাকুক, বিপদের সম্ভাবনা যতই ঘনীভূত হয়ে উঠছিল ততই অসহ্য আনন্দে শিহরিত হয়ে উঠেছিল আমার প্রতিটি লোমকূপ। যন্ত্রপাতির চামড়ার কেসটা খুলে ফেলল হোমস। তারপর দুরূহ অপারেশন করার আগে সার্জেন যেমন ধীর শান্ত বিজ্ঞানী সুলভ নিপুণ হাতে একটার পর একটা যন্ত্র বেছে তুলে নেয়, ঠিক তেমনি অভ্যস্ত সতর্কতায় তৎপর হয়ে উঠল সে। সিন্দুক খোলা যে তার বিশেষ শখ তা আমি জানতাম। তো এইরকম একটা দানব সিন্দুকের সামনাসামনি হয়ে সে যে আনন্দে অধীর হয়ে উঠবে এতে আশ্চর্য কি? সিন্দুক তো নয়, যেন সোনালি আর সবুজ রঙের একটা মস্ত বড় ড্রাগন, যার জঠরে সঞ্চিত রয়েছে কত সুন্দরী মহিলার ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার উপাদান। কোটের হাতা গুটিয়ে নিয়েছিল হোমস। ওভারকোটটাকে খুলে রেখেছিল চেয়ারের উপর। পুনর্দমে শুরু হলো তার কাজ। ছিদ্র করার জন্য দুটো ড্রিল, একটা শীতকাঠি আর কয়েকটা খাঁজহীন চাবি বার করে রাখল সে। অতর্কিত বিপদের জন্য তৈরি থেকে মাঝখানের দরজায় দাঁড়িয়ে আমি তাকাতে লাগলাম, একবার হোমসের দিকে আর একবার দরজার দিকে। অবশ্য কেউ এসে পড়লে আমাদের করণীয় কি সেই বিষয়ে আমার ধারণা খুব একটা পরিষ্কার ছিল না। প্রায় আধ ঘন্টা তন্ময় হয়ে রইল হোমস। নিবিড় উৎসাহ নিয়ে একটার পর একটা যন্ত্র তুলে নিয়ে ট্রেনিং পাওয়া কারিগরের মতন বেশ শক্ত আর নিপুণ হাতে কাজ করে চলল সে। অবশেষে শুনলাম একটা ক্লিক শব্দ। চওড়া সবুজ দরজা ঘুরে গেল কবজার ওপর। ভেতরে দেখতে পেলাম অনেকগুলি কাগজের প্যাকেট। প্রত্যেকটা প্যাকেট সুতো দিয়ে বাঁধা, শিলমোহর করা এবং ওপরে নাম, অ্যাড্রেস আর সংখ্যা লেখা। একটা প্যাকেট হোমস তুলে নিল, কিন্তু আগুনের চঞ্চল আলোয় ওপরে লেখা পড়া আমার পক্ষে সম্ভব হলো না। ইলেকট্রিক আলো জ্বালাও বিপজ্জনক, কেননা পাশের ঘরে ঘুমাচ্ছে মিলভার্টন স্বয়ং। তাই চোরা লণ্ঠনটা ঢেকে আনল সে। তারপরে আচম্বিতে থমকে গেল, উৎকর্ণ হয়ে কি যেন শুনল এবং পর মুহূর্তে সিন্দুকের পাল্লা ঘুরিয়ে বন্ধ করে দিয়ে কেসটা তুলে নিল।
দ্রুত হাতে যন্ত্রপাতি কোটের পকেটে ঠেসে নিয়ে তীর বেগে লুকিয়ে পড়ল জানলার পর্দার পিছনে। যাবার সময় আমাকেও সরে আসতে বলল ইঙ্গিতে। সঙ্গে সঙ্গে ওর পাশে গিয়ে দাঁড়ানোর পরেই আমিও এক শব্দ শুনতে পেলাম। তীব্র অনুভূতি নিয়ে অনেক আগেই এই শব্দ শুনে হুঁশিয়ার হয়ে গেছিল হোমস। বাড়ির মধ্যে কোথায় যেন একটা আওয়াজ শোনা গেল। অনেক দূরে যেন দড়াম করে বন্ধ হলো একটা দরজা। তারপর শুনলাম অস্পষ্ট চাপা গজগজানির পরেই কে যেন অতি দ্রুত কিন্তু মেপে মেপে পা ফেলে এগিয়ে আসছে এদিকে। ঘরের বাইরের প্যাসেজে এসে গেল সে শব্দটা, তারপর থেমে গেল দরজার সামনে। খুলে গেল দরজাটা, সুইচ টেপার আওয়াজ, দপ করে জ্বলে উঠল ইলেকট্রিক আলো। আবার বন্ধ হয়ে গেল দরজা। কড়া সিগারেটের একটা কটু গন্ধ ভেসে এলো আমার নাকে। তারপর আমরা যেখানে দাঁড়িয়েছিলাম তার কয়েক গজের মধ্যেই পায়ের শব্দ ক্রমাগত আসা যাওয়া করতে লাগলো ঘরের এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত। এরপর থেমে গেল সেই পদশব্দ। ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ শুনলাম চেয়ারে, তালাতে চাবি লাগানোর শব্দ এবং কাগজপত্র নাড়াচাড়া করার খসখস আওয়াজ। এতক্ষণে উঁকি মারার সাহস আমার হয়নি। এবার বুক ঠুকে পর্দা জোড়া সামান্য ফাঁক করে তাকালাম বাইরে। কাঁধের ওপর হোমসের কাঁধের চাপ পড়ায় বুঝলাম হোমসও উঁকি মারার লোভ সামলাতে পারেনি। ঠিক সামনে আমাদের নাগালের মধ্যেই একটা চওড়া গোলাকার পিঠ। আমাদের দিকে পিছন ফিরে বসে আছে স্বয়ং মিলভার্টন। বুঝলাম আগাগোড়া তার গতিবিধির হিসেব করতে ভুল করেছি আমরা। শোবার ঘরে একেবারেই আসেনি সে। ধূমপান করার বা বিলিয়ার্ড খেলার ঘরে এতক্ষণ বসেছিল। ঘরটা বাড়ির দূর প্রান্তে হওয়ায় আলোকিত জানলাগুলো আমাদের চোখ এড়িয়ে গেছে। চোখের একেবারে সামনে দেখছিলাম ওর চ্যাটালো ধূসর মাথা আর চকচকে টাক। দুপা টান টান করে ছড়িয়ে দিয়ে লাল চামড়া মোড়া চেয়ারের পিছনে নিজেকে একেবারে ছেড়ে দিয়েছিল। মুখ থেকে কোণ করে বেরিয়েছিল লম্বা কালো একটা সিগার। তার পরনে ধূমপান করার সময় পরার উপযুক্ত কারুকার্য করা আধা সামরিক স্মোকিং জ্যাকেট। জ্যাকেটের রং ফরাসি দেশের ক্ল্যারেট মদের মতো লাল, কিন্তু কলারটা কুচকুচে কালো মখমলে। এক হাতে আইন সংক্রান্ত একটা দীর্ঘ দলিল নিয়ে অলসভাবে পড়ছিল সে, আর ঠোঁটের ফাঁক দিয়ে একটার পর একটা ধোঁয়ার বলয় ছুঁড়ে দিচ্ছিল শূন্যে। তার সেই আয়েশ করে জাঁকিয়ে বসার ভঙ্গিমা দেখে মনে হলো না খুব তাড়াতাড়ি প্রস্থান করার ইচ্ছে তার আছে বলে। অন্ধকারের মাঝে অনুভব করলাম আলতো করে আমার হাত ধরে মৃদু ঝাঁকুনি দিল হোমস। পরিস্থিতি যে এখনো তার আয়ত্তের বাইরে যায়নি এবং এখনো নিরুদ্বেগ রয়েছে তার হৃদয়, সুতরাং আমারও উচিত সাহসে বুক বাঁধা। এই কথাগুলোই যেন হাত ঝাঁকিয়ে বোঝাতে চাইল। কিন্তু আমার জায়গায় দাঁড়িয়ে আমি যা দেখতে পাচ্ছিলাম তা নিশ্চয়ই সে দেখতে পায়নি। সে যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে তা দেখতে পাওয়া সম্ভব নয়। তাড়াহুড়ো করে বন্ধ করায় সিন্দুকের দরজা পুরোপুরি বন্ধ হয়নি এবং যে কোনো মুহূর্তে তা মিলভার্টনের চোখে পড়তে পারে। কাজেই মনে মনে আমি তৈরি হয়ে রইলাম। যে মুহূর্তে বুঝবো মিলভার্টন দেখতে পেয়েছে হাতবন্ধ দরজাটা এবং শক্ত হয়ে উঠেছে তার দেহ, সেই মুহূর্তে গোপন স্থান থেকে এক লাফে বেরিয়ে এসে আমার ওভারকোটটা ওর মাথার উপর ছুঁড়ে দিয়ে জাপটে ধরে কাবু করে ফেলবো তাকে। তারপর যা করা সে হোমসি করবে। কিন্তু একবারও চোখ তুলে তাকালো না মিলভার্টন। অলস মন্থর ভঙ্গিমায় পাতার পর পাতা উল্টে চলল আস্তে আস্তে। বুঝলাম নিবিড় আগ্রহে আইনবিদের যুক্তি স্রোতে গা ভাসিয়ে দিয়েছ। ভেবেছিলাম দলিলটা পড়া শেষ হয়ে গেলে এবং হাতের সিগার পুড়ে ছাই হলে অন্তত শোয়ার আয়োজন করবে সে। কিন্তু এই দুটোর একটারও অন্তে পৌঁছানো আর হলো না। তার আগেই ঘটল এক আশ্চর্য ঘটনা এবং আমাদের চিন্তাধারাও আচমকা গতি পরিবর্তন করে ছুটল সম্পূর্ণ ভিন্ন এক খাতে। বেশ কয়েকবার মিলভার্টনকে ঘড়ির দিকে তাকাতে দেখছিলাম আমি। একবার তো অধীরভাবে উঠে দাঁড়িয়ে আবার বসে পড়ল। এত রাতে যে তার সঙ্গে কারো অ্যাপয়েন্টমেন্ট থাকতে পারে এ ধারণা একেবারেই মাথায় আসেনি আমার।
কিছুক্ষণ পরে হঠাৎ বাইরের বারান্দা থেকে একটা মৃদু শব্দ ভেসে এলো আমার কানে। কাগজপত্র ডেস্কের উপর ফেলে দিয়ে শক্ত হয়ে বসলো মিলবার্টন। আবার শোনা গেল শব্দটা। তারপরেই দরজার উপর আলতোভাবে টোকা মারার আওয়াজ। দাঁড়িয়ে উঠে দরজা খুলে দিল মিলবার্টন। কেন তা আমাদের দেখার দরকার নেই। প্রায় আধ ঘন্টার মতো দেরি হয়েছে তোমার। ছিটকিনিবিহীন দরজা আর মিলবার্টনের রাত্রি জাগরণের অর্থ সুস্পষ্ট হয়ে গেল নিমেষের মধ্যে। স্ত্রীলোকের বেশভূষার মৃদু খসখস শব্দ শোনা গেল। মিলবার্টন আমাদের দিকে ফিরতে পর্দার ফাঁকটা বন্ধ করে দিয়েছিলাম আমি। এবার সাহস করে আবার ফাঁক করে উঁকি মারলাম বাইরে। আবার আসন গ্রহণ করেছিল মিলবার্টন। আগের মতোই সিগারটাকে আলগোছে ধরে রেখেছিল তার ঠোঁটের কোণে। ডগাটা মুখ থেকে কোণ করে বেরিয়ে এসেছিল বাইরে। তার ঠিক সামনে বিদ্যুৎ বাতির প্রখর আলোয় দাঁড়িয়েছিল একটি ছিপছিপে লম্বা চেহারার স্ত্রীলোক। অবগুণ্ঠনে ঢাকা তার মুখ। চিবুক থেকে ঝুলছিল বৈধব্যসূচক আলখাল্লা। ঘন ঘন এবং দ্রুত শ্বাস প্রশ্বাস বইছিল তার, এবং তার বুকের প্রতিটি ইঞ্চি কেঁপে কেঁপে উঠছিল প্রবল আবেগে। মিলবার্টন বললে, মাই ডিয়ার, রাতের বিশ্রাম তো আমার নষ্ট করে দিলে। যাই হোক, ঘুম না হওয়ার উপযুক্ত মূল্য আশা করি তুমি দিতে পারবে। অন্য কোনো সময় তোমার আসা সম্ভব হয় না বুঝি? ঘাড় নাড়ল স্ত্রীলোকটি। বেশ বেশ, না আসতে পারলে এসো না। কাউন্টেসের শাসন যদি এতই কড়া বলে মনে হয় বা মনে করো, তো তাকে শায়েস্তা করার এই হলো সুযোগ। কি মুশকিল! আরে মেয়েটা এত কাঁপছে কেন? ঠিক আছে, এই তো চাই, সামলে নাও চেকে। এবার এসো, কাজের কথা কিছু হোক। ডেস্কের ড্রয়ার থেকে একটা চিরকুট বার করলো মিলবার্টন। তুমি লিখেছো এমন 5খানা চিঠি তোমার হাতে এসেছে যা কাউন্টেস দ্য অ্যালবার্টকে সংকটে ফেলার পক্ষে যথেষ্ট। চিঠিগুলো বিক্রি করতে চাও তুমি, আর আমি তা কিনতে চাই। এই পর্যন্ত কোনো ঝামেলা নেই, এখন শুধু দামটা করে নেওয়া। চিঠিগুলো আমি একবার পরীক্ষা করে দেখতে চাই। নমুনা যদি সত্যি সত্যি ভালো হয়। কি সর্বনাশ! আপনি? একটি কথাও না বলে অবগুণ্ঠন তুলে ফেলেছিল স্ত্রীলোকটি। চিবুকের উপর থেকে আলখাল্লাও খসে পড়েছিল বুকের ওপর। মিলবার্টনের চোখে চোখ রেখে দাঁড়িয়ে থাকতে দেখলাম যাকে, তার বর্ণ মলিন হলেও তিনি সুশ্রী। সুগঠিত মুখে হুকের মতো বেঁকানো নাক, ঘন কালো ধারালো ভ্রুযুগল, ঝকমকে কিন্তু সুকঠিন একজোড়া চোখ, আর সোজা পাতলা ঠোঁটে এক সর্বনাশা হাসি। ভদ্রমহিলা চিবিয়ে চিবিয়ে উত্তর দিলেন, হ্যাঁ, আমি মিলবার্টন, যার জীবনে আপনি সর্বনাশের আগুন জ্বেলেছেন। আমি সেই মেয়ে। বুকের মধ্যে হাত ঢুকিয়ে নীরবে দাঁড়িয়ে রইলেন মহিলাটি। পাতলা ঠোঁটে খেলা করতে লাগলো সেই ভয়ানক বিষাক্ত হাসি। আমার জীবন আপনি যেভাবে ধ্বংস করেছেন, ওরকম আর কারোর জীবনে আপনি আগুন জ্বালাতে পারবেন না। যেমন ভাবে আমার মন ভেঙেছেন, সেরকম আর কারোর মনে আপনি আপনার শেল হানতে পারবেন না। পৃথিবীর বুক থেকে আমি চিরতরের জন্য মুছে দেব একটা অতি বিষাক্ত প্রাণীর অস্তিত্ব। নাও টেস্ট দ্য ডেথ, স্কাউন্ড্রেল। বুকের মধ্যে থেকে একটা চকচকে খুদে রিভলভার বার করে মিলবার্টনের দেহের ওপর একটার পর একটা ঘর খালি করে চললেন মহিলাটি। নলচেটা রইল মিলবার্টনের শার্ট থেকে 2 ফুটের মধ্যে। কুঁচকে সরে এলো সে, উপর হয়ে পড়লো টেবিলের ওপর, আর ভীষণভাবে কাঁচতে লাগলো কাগজগুলো আঁকড়ে ধরে। তারপর টলতে টলতে উঠে দাঁড়িয়ে আর একটা গুলি খেয়ে গড়িয়ে পড়লো মেঝের ওপর। আর তো সরে চেঁচে উঠল সে। পরক্ষণে নিস্পন্দ হয়ে গেল তার দেহ। নিবিষ্ট চোখে তার দিকে তাকিয়ে রইলেন মহিলাটি। তারপর মিলবার্টনের চিত হয়ে পড়ে থাকা মুখের ওপর রগড়ে দিলেন তার জুতোর হিল। আবার তাকালেন, কোনো সারা শব্দ পাওয়া গেল না। হু হু করে রাতে ঠান্ডা হাওয়া ঢুকে পড়ল উত্তপ্ত ঘরের মধ্যে, আর মহিলাটি উধাও হয়ে গেলেন বাইরের অন্ধকারে। আমরা চেষ্টা করলেও লোকটার অদৃষ্টের লিখন খণ্ডাতে পারতাম না। কিন্তু যখন মহিলাটি গুলির পর গুলি ছুঁয়ে যাচ্ছিলেন মিলবার্টনের কুঁচকানো দেহের মধ্যে, তখন আমি লাফিয়ে বেরিয়ে আসতে গেছিলাম, কিন্তু হোমস হিমশীতল কঠিন হাতে আমার কবজি চেপে ধরে আটকে রাখল। ওর ওই দৃঢ় মুঠির অর্থ বুঝলাম,
আমাকে সংযত রাখার পেছনে তার যুক্তি নির্ভর বিতর্ক। যে অবস্থায় হোক না কেন কুচক্রী শয়তানের আমাদের আসার উদ্দেশ্য অন্য, এবং চোখের সামনে যাই হোক না কেন কর্তব্য ভুললে চলবে না। মহিলাটি ঘর থেকে ঝড়ের বেগে বেরোতে হোমস দ্রুত অথচ নিঃশব্দ পদক্ষেপে পৌঁছালো অন্য দরজায়। চাবি ঘুরিয়ে তালা এঁটে দিল সে। ঠিক সেই মুহূর্তে বাড়ির মধ্যে কণ্ঠস্বর আর ধাবমান পায়ের শব্দ শুনলাম। গুলি ছোঁড়ার আওয়াজে জেগে উঠেছে বাড়ির প্রত্যেকে। ধীর শান্ত অবিচল হাতে সিন্দুকটা খুলে ফেললে হোমস। দু হাতে এক বোঝা চিঠির তারা নিয়ে ফেলে দিল আগুনে। আবার ফিরে এলো সে, আবার নিল একটা বোঝা, আবার ফেলে দিল আগুনে। এইভাবেই কয়েকবারের চেষ্টাতে শূন্য হয়ে গেল সিন্দুকের উদর। বাইরে থেকে কে দরজার হাতল ঘুরে চিৎকার করে উঠল। চকিত চোখে চারিদিকে দেখে নিল হোমস। মিলভার্টনের মৃত্যুদূত সেই চিঠিটা রক্তে মাখামাখি হয়ে পড়েছিল টেবিলের উপর। সেটাও দাউ দাউ আগুনে ফেলে দিল হোমস। তারপরেই বাইরের দরজা থেকে চাবিটা খুলে নিয়ে আমার সাথে বেরিয়ে এসে বাইরে থেকে চাবি ঘুরিয়ে তালা এঁটে দিলে। এদিকে গেলেই বাগানের দেওয়াল টপকাতে পারবো। এত তাড়াতাড়ি যে সমস্ত বাড়ি সজাগ হয়ে উঠবে তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। পেছন ফিরে তাকিয়ে দেখি আলোয় আলোয় ঝলমল করছে এত বড় বাড়িটা। সামনের দরজা খোলা, কয়েকজন লোক ছুটছিল বাগানের পথে। বহু লোকের হাঁকডাকে সারা পড়ে গেছিল বাগানে। আমরা যেই বারান্দা থেকে বেরিয়েছি একজন তো বলতে বলতে ছুটে এলো পিছু পিছু। সমস্ত বাগানটা যেন হোমসের নখদর্পণে। একটা ছোট্ট চারা গাছের ক্ষেতের মধ্যে দিয়ে পথ করে নিয়ে তীর বেগে এগিয়ে চলল সে। আমি আঠার মতন লেগে রইলাম তার পেছনে। আর পেছনে হাঁপাতে হাঁপাতে সমানে ছুটতে লাগলো আমাদের অনুসন্ধানকারী। তারপরে গতি রুদ্ধ হয়ে গেল 6 ফুট উঁচু একটা পাঁচিলের সামনে। হোমস কিন্তু অবলীলাক্রমে লাফিয়ে উঠে পড়ল ওপরে এবং পরক্ষণে নেমে পড়ল পাশে। কিন্তু আমি পাঁচিলের লাফানোর সঙ্গে সঙ্গে পিছন থেকে একজন লোক সজোরে আঁকড়ে ধরল আমার গোড়ালি। লাথি মেরে পা ছাড়িয়ে নিয়ে হাঁক পাক করে কোনো রকমে উঠে পড়লাম ঘাসে ঢাকা উপরের অংশে। পরক্ষণে মুখ থুবড়ে পড়লাম ওদিকে একটা ঝোপের মধ্যে। পলকের মধ্যে আমাকে টেনে দাঁড় করিয়ে দিলে হোমস, এবং দুজনে টেনে দৌড়ালাম হ্যামস্টেড হিতের বিস্তীর্ণ ঝোপঝাড়ের মধ্য দিয়ে। প্রায় মাইল 2 ছোটার পর হোমস দাঁড়িয়ে গিয়ে কান খাড়া করে রইল কিছুক্ষণ। নিথর নিস্তব্ধতায় ঝিমিয়েছিল পেছনকার পথ। চিনে জোকের মতো পিছু নেওয়া লোকটার চোখে শেষ পর্যন্ত ধুলো দেওয়া গেছে। অতএব আমরা নিরাপদ। এই আশ্চর্য অভিজ্ঞতা লাভের পরের দিন সকালে ব্রেকফাস্ট হয়ে যাবার পর পাইপে ধূমপান করছি, এমন সময় স্কটল্যান্ড ইয়ার্ডের মিস্টার লেস্ট্রাড খুব গম্ভীরভাবে চিন্তামগ্ন মুখে আমাদের বসার ঘরে ঢুকল। গুড মর্নিং মিস্টার হোমস। গুড মর্নিং। বিজি নাকি? নট টু বিজি টু লিসেন টু ইউ। হাতে যদি বিশেষ কোনো কাজ না থাকে তাহলে একটা অত্যন্ত আশ্চর্য তদন্তে আমাদের সাহায্য করতে পারবেন এই আশায় এসেছিলাম। গত রাতে হ্যামস্টেডে ঘটেছে এই ঘটনাটা। Oh, dear me. What was that? খুন, অত্যন্ত নাটকীয় এবং আশ্চর্য রকমের খুন। আমি জানি এসব ব্যাপারে কতখানি উৎসুক আপনি, তাই বলছিলাম দয়া করে যদি অ্যাপলডো টাওয়ারে আপনার পায়ের ধুলো দিয়ে আপনার মূল্যবান পরামর্শের সুযোগ নিতে দিতেন আমাদের, তাহলে বাস্তবে কি অনুগৃহীত হতাম। খুনটা মোটেও সাধারণ নয়। এই মিলভার্টন লোকটার উপর বেশ কিছুদিন ধরে নজর রেখেছিলাম আমরা। আপনাকেই শুধু বলছি, লোকটা একটা আস্ত শয়তান। ব্ল্যাকমেল করার উদ্দেশ্যে অনেক কাগজপত্র নাকিও রেখে দিত নিজের কাছে। এই ধরনের সব কাগজ পুড়িয়ে ও ছাই করে দিয়ে গেছে। মূল্যবান কোনো জিনিসই খোয়া যায়নি। সুতরাং আমাদের অনুমান আততায়ীরা সম্ভ্রান্ত ঘরের পুরুষ, এবং তাদের মুখ্য উদ্দেশ্যই ছিল এ ধরনের সামাজিক কেলেঙ্কারি বন্ধ করা। আততায়ীরা, ক্রিমিনালস! চেঁচিয়ে ওঠে হোমস। বহু বচন। হ্যাঁ, দুজন এসেছিল, আর একটু হলেই হাতে নাতে ধরাও পড়তো। পায়ের ছাপ পেয়েছি, চেহারার বর্ণনাও পেয়েছি, এবং পিছু নিয়ে তাদের পাকড়াও করাও খুব অসম্ভব হবে না। প্রথম লোকটা একটু বেশি রকম চটপটে। দ্বিতীয় লোকটার পায়ের গোড়ালি চেপে ধরেছিল বাগানের মালি। সামান্য ধস্তাধস্তি করেই
পগার পার হয়ে যায় সে। মাঝারি আকারের, বেশ শক্ত সামর্থ্য চেহারা লোকটার। চৌকো চোয়াল, পুরু ঘাড়, গোঁফ আছে এবং চোখ দুটো ঢাকা ছিল কালো মুখোশে। খুবই অস্পষ্ট বর্ণনা। Why it might be a description of Watson. বেশ কৌতুক অনুভব করে ইন্সপেক্টর বলে, তা অবশ্য ঠিকই বলেছেন। বর্ণনার সঙ্গে ডক্টর ওয়াটসনের চেহারায় খাপ খেয়ে যাচ্ছে। ওয়েল লেস্ট্রেড, এই যাত্রা তোমাকে সাহায্য করতে পারবো বলে মনে হয় না আমার। ব্যাপারটা কি জানো, মেলবার্টন লোকটাকে আমি জানতাম। লন্ডনের সব থেকে বিপজ্জনক লোকদের মধ্যে তাকে স্থান দিয়েছিলাম আমি, এবং আমি মনে করি এমন কতকগুলো অপরাধ আছে সংসারে আইন যাদেরকে স্পর্শ করতে পারে না। কাজেই প্রকারান্তরে ব্যক্তিগত প্রতিহিংসা অনুমোদন করা যায় না এসব ক্ষেত্রে। তর্ক করে লাভ নেই, আমার মন স্থির হয়ে গেছে। নিহতের জন্য নয়, হত্যাকারীদের জন্য রইল আমার সহানুভূতি, এবং এই কেসে আমি নাক গলাবো না। যে শোচনীয় দৃশ্য চোখের সামনে দেখলাম সে সম্বন্ধে হোমস আমাকে একটা কথাও বলেনি, কিন্তু সারাটা সকাল তাকে খুবই চিন্তামগ্ন দেখলাম। শূন্যগর্ভ দৃষ্টি আর নিবিড় তন্ময়তা দেখে মনে হলো সে যেন একাগ্র মনে হারিয়ে যাওয়া কিছুকে তার স্মরণে আনার চেষ্টা করছে। লাঞ্চ খেতে বসে অর্ধেক এগিয়েছে এমন সময় আচমকা তরাক করে লাফিয়ে উঠল সে। তারপরে চিৎকার করল, সর্বনাশ, পেয়েছি আমি! ওয়াটসন, টেক ইওর হ্যাট, এসো আমার সঙ্গে। বলে লম্বা লম্বা পা ফেলে যথাসম্ভব দ্রুত গতিতে ও বেকার স্ট্রিট পেরিয়ে এসে অক্সফোর্ড বরাবর গিয়ে পড়ল রিজন সার্কাসে। এখানে বাঁ দিকের একটা দোকানের জানলায় সাজানো ছিল ওই সময়কার বহু খ্যাতনামা ব্যক্তি আর সুন্দরীদের ফটোগ্রাফ। হোমসের দৃষ্টি নিবদ্ধ ছিল একটা পার্টিকুলার ছবির ওপর। তার দৃষ্টি অনুসরণ করে আমি দেখলাম সে দেখছে এক মহিলার ফটোগ্রাফের দিকে। পরনে রাজসভার পরিচ্ছদ, সুগঠিত মাথায় মস্ত বড় হীরের টায়রা, আভিজাত্য যেন ঠিকরে পড়ছিল তার সর্বাঙ্গে। হুকের মতন সুচারু টিকালো নাক, ধারালো ভ্রুযুগল, পাতলা ঠোঁট আর ছোট কিন্তু দৃঢ় থুতনি। দম বন্ধ হয়ে এলো আমার। যুগ যুগ ধরে সম্মানিত সুপ্রাচীন উপাধিটা দেখে বুঝলাম কার স্ত্রী ছিলেন ইনি। অভিজাত মহলে কুলে মানে শ্রেষ্ঠই সম্ভ্রান্ত রাজনীতিবিদের নাম কে না জানে। হোমসের চোখে চোখ রাখতেই ও ঠোঁটে আঙুল চাপা দিয়ে আমাকে নিয়ে সরে এলো জানলার সামনে থেকে। শেষ হলো আমাদের আজকের নিবেদন, স্যার আর্থার কনান ডয়েল রচিত শার্লক হোমসের কাহিনী দি অ্যাডভেঞ্চার অফ চার্লস অগাস্টাস মিলভার্টন। শার্লক হোমসের চরিত্রে রৌনক, চার্লস অগাস্টাস মিলভার্টনের চরিত্রে পার্থ, লেস্ট্রেড অভিক, মিলভার্টনের হত্যাকারী নারী দেবস্মিতা, এবং গল্পের সমগ্র পরিচালনা ও ডক্টর ওয়াটসনের চরিত্রে আমি দীপম। গল্পের সাউন্ড ডিজাইনিং ও এডিটিংয়ে এমএম প্রোডাকশন এবং পোস্টার ডিজাইনে ক্রিয়েটিভিটিক্স। কেমন লাগলো আমাদের আজকের নিবেদন তা অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে। আর গল্পটি ভালো লাগলে এটিকে লাইক করুন, শেয়ার করুন, আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আপনিও যদি আপনার লেখা গল্প আমাদের দিতে চান তবে মেল করুন আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া মেল আইডিতে। আমরা আবারও হাজির হব এমন নানান ভিন্ন স্বাদের গল্প নিয়ে। ততদিন স্টে সেফ অ্যান্ড স্টে টিউনড ইনটু মৌলিক মিডিয়া। কৌস্তব ভাই, 3 সপ্তাহ হয়ে গেল, গল্পটা দে এবার। আরে বিজিএম লাগাবো ভাই, ভালো গল্প তো দিতে তো হবে ভাই, সময় লাগবে তো। আরে 3 সপ্তাহ ধরে গল্প আসেনি, লোকে কমেন্ট বক্সে গাল দিচ্ছে। গল্প দে ভাই, গল্প দে। ভালো ভাই, গল্পর কোয়ালিটিটা দেখ তো, একটু সময় তো লাগবে। সাউন্ড এফেক্ট, বিজিএম সময় দে ভাই। 1-2 দিনের মধ্যে হয়ে যাবে তো? 10-12 দিনে হয়ে যাবে।